স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। বিদ্যুতের ব্যাকআপ তৈরিতে সৌরশক্তি সহজলভ্য করতে জুনের মধ্যে নতুন নীতিগত সহায়তা দিতে যাচ্ছে সরকার, যা আগামী ৫ বছরে ১০,০০০ মেগাওয়াটে উন্নীতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বাস্তবায়নে রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসানোর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাওয়ার, এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এক্সপো ২০২৬-এ অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ এখন সৌরশক্তিতে প্রবেশ করতে প্রস্তুত বলে মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। এটা কনভিন্স হয়ে গেছে যে আমাদের দেশ রেডি সোলারে যাওয়ার জন্য, এবং আমাদের সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করার পরেই সোলার এনার্জিকে এবং উইন্ড এনার্জি এগুলোর উপরে অগ্রাধিকার দিয়েছেন। ৫ বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা উল্লেখ করে বিদ্যুৎ মন্ত্রী জানান, সৌরশক্তির ব্যবহার বাড়াতে নীতিগত সহায়তা দেয়া হবে। এবং আমি মন্ত্রী হিসেবে আপনাদেরকে বলেই যাচ্ছি যে পলিসি সাপোর্ট আপনারা পাবেন, যাতে এটা আমরা আগামী ৫ বছরে ১০,০০০ মেগাওয়াটে উন্নতি করতে পারি। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে সরকারি আদেশ হিসাবে আমরা ছাড়তে পারবো। দেশকে লোডশেডিং মুক্ত করতে রাজধানীর আবাসিক ভবনগুলোকেও সৌরশক্তির আওতায় আনার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। ঢাকা শহরে যদি আপনারা প্রত্যেকটা হাউস হোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে যদি দেই, তাহলে আমি মনে করি যে আমার ঢাকার যে লোডটা আছে অনেক লোড কমে যাবে। এ সময় এখনো বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। বিদ্যুতের দাম বাড়ুক, তারপরে আমার বক্তব্য দিব, এখন বক্তব্য দেওয়া সম্ভব না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য গঠন করা হচ্ছে প্রায় ৪০,০০০ কোটি টাকার তহবিল। এ অর্থ ব্যবহারের নীতিমালা করছে বাংলাদেশ ব্যাংক। সংগ্রহ করা হচ্ছে বন্ধ কারখানার তালিকাও। নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, সমস্যার ধরন বিবেচনায় নেওয়া হবে পদক্ষেপ। টাকা দেওয়ার আগে গ্রাহকের অতীত, ইতিহাস এবং কারখানার সম্ভাবনা বিবেচনায় নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর কেটে গেছে প্রায় ২ বছর। ওই সময় ও পরবর্তী অস্থিরতায় বন্ধ হয়ে যাওয়া বহু শিল্প কারখানা এখনও উৎপাদনে ফিরতে পারেনি, যার বেশিরভাগই ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ঘনিষ্ঠ বড় বড় শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠান। এতে বেকার হয়েছে লাখ লাখ শ্রমিক। তবে শুধু রাজনৈতিক রোষানল নয়, শতাধিক কারখানা বন্ধ হয়েছে বৈশ্বিক সংকট, ডলারের উচ্চমূল্য, চড়া সুদহার আর ব্যাংকের অসহযোগিতায়। মেইনলি ব্যাংকের অসহযোগিতা এবং ব্যাংকের দুর্নীতি এবং ভুয়া এলসি তৈরি করে আমাদেরকে এই ফ্যাক্টরিগুলোকে সাডেনলি বন্ধ করে দিছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে ক্লাসিফাইড করে। আমাদের ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি যখন বন্ধ করে দিল, আর আমাকে ফোর্সলি বলা হয়েছিল এই রিশিডিউল মেনে নেওয়ার জন্য, এই লায়াবিলিটি মেনে। আমি এই লায়াবিলিটি আমার না, আমি এই লায়াবিলিটি মানি নাই। আমার রক্তটাই ব্যবসায়ী রক্ত, সো আমি চাই যে আমার ব্যবসাটা ভালো চলুক এবং আমাদের যে শ্রমিকরা আছে তাদেরকে যাতে আমি সুন্দরভাবে চালাতে পারি। তবে এবার কর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে এসব কারখানা আবারও চালু করতে চায় সরকার। এজন্য তহবিল গঠন এবং নীতিমালা প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক। চলছে তালিকা সংগ্রহ করে সমস্যা চিহ্নিত করার কাজও। যেই ফ্যাক্টরিগুলো বন্ধ আছে তার তথ্য ব্যাংকগুলির কাছ থেকে সংগ্রহ করছি। তার শুধুমাত্র মোটা থেকে এটাই না যে এই ফ্যাক্টরিটা কবে থেকে বন্ধ, কি পরিমাণ বকেয়া আছে তা না, কোনটা কি কারণে বন্ধ আছে, অর্থাৎ কোন প্রতিষ্ঠানকে কি ধরনের ওষুধ প্রয়োগ করলে সেটা আবার উৎপাদনে ফিরে আসতে পারবে, সেগুলো অ্যানালাইসিস করে দেখা হবে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। তবে তারা বলছেন, সব কারখানা শুধু অর্থের অভাবে বন্ধ হয়নি, অনেক উদ্যোক্তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। তাই টাকা দেওয়ার আগে সম্ভাবনা যাচাই করে দেখার পরামর্শ তাদের। বন্ধ কারখানা চালু করা সিদ্ধান্তটা ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে কি প্রক্রিয়ায় আপনি চালু করছেন, সেটার মধ্যে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে যে ওই বন্ধ কারখানার মালিক ঋণ খেলাপি, এই বন্ধ কারখানার মালিক ঋণ খেলাপি হয়ে বিদেশে চলে গিয়েছে, তাহলে তার মালিকানাত্ব কার থাকবে, এই সমস্ত বিষয়গুলো ভাবনার বিষয়। বন্ধ কারখানা চালু করতে সরকারের সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায় তা নিশ্চিতের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে ক্রমান্বয়ে বাজেটের ৫% নিয়ে যেতে চায় সরকার, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বৃহস্পতিবার ডিজিটাল অ্যাকাউন্টিং ও রাজস্ব আহরণ নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি জানান, আগামী বাজেটে আয়কর প্রাপ্তি স্বীকারপত্র চালুর ঘোষণা আসছে। এ সময় ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি না করা হলে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা জানান ব্যবসায়ী নেতারা। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে আইসিএবি এবং দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভা। এতে উঠে আসে দেশের কর ব্যবস্থা, এসএমই খাতে কর সহজীকরণ, রাজস্ব আহরণে ডিজিটাল অ্যাকাউন্টিং সিস্টেম সহ বিভিন্ন বিষয়। ডিজিটাল অ্যাকাউন্টিং এনশিওর করতে পারে রিয়েল টাইম রেকর্ডিং, ট্রেসেবিলিটি এজ ওয়েল অ্যাজ অডিটেবিলিটি অফ ট্রানজাকশনস। ট্যাক্স কমপ্লায়েন্স কিন্তু আমাদের দেশে এখনো ওইভাবে মিডিয়াও লেখে কিন্তু ডেভেলপ করা যায়নি। এক হচ্ছে মিডিয়া লিখতে হলে আমাদের যেটা দরকার হয় ডেটা দরকার হয়, ডেটার অ্যাভেলেবিলিটি কতটুকু আছে। কর ব্যবস্থাপনায় জটিলতা, দুর্নীতি সহ ব্যবসায়িক খাতে বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। জানান, পরিবেশ না পেলে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবেন তারা। এনবিআরকে বিনিয়োগের প্রধান প্রতিবন্ধক আখ্যা দেন ব্যবসায়ীরা। আমাদের বিনিয়োগকারীদের বা আমাদের যারা আমরা ব্যবসা করি, আমাদের কিন্তু প্রধান অন্তরায় হচ্ছে আমাদের এনবিআর। এনবিআর এর 3টা বিভাগই আমাদেরকে কিন্তু প্রতি পদে পদে বাধা দেয়, প্রতি পদে পদে আমরা নাজেহাল হচ্ছি এনবিআর এর কাছ থেকে। এই এনবিআর এর এই ট্যাক্স টোটাল সিস্টেমটাকে যদি আমরা ঢেলে না সাজাই, এটাকে ডিজিটালাইজ না করি, তাহলে কিন্তু আমরা বিনিয়োগ বাড়াতে পারবো না। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটের ৫% বরাদ্দের কথা জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আসন্ন বাজেটে আয়করের প্রাপ্তি স্বীকারপত্র চালুর ঘোষণা থাকবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং নিঃসন্দেহে তার বাজেটে প্রতিফলন দেখবেন যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমরা 5% দিকে নিয়ে যেতে চাই। ক্যাশলেস সোসাইটি গঠন ও বন্ধ শিল্প কারখানা সচল করতে 3টি টাস্ক ফোর্স কাজ করছে বলেও জানান উপদেষ্টা। আমরা 3টা টাস্ক ফোর্স গঠন করেছি এবং 3টা টাস্ক ফোর্স আমরা প্রতিদিন চেষ্টা করছি মনিটরিং করার জন্য, এবং সেইখানে দেখা যাবে যে আসলে ফলাফল কি, কারণ ফলাফল দেখেই তো বিচার করতে হবে। অর্থনীতির গণতন্ত্রায়ন নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দেশে এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে 9% ছাড়িয়েছে, যা গত মার্চে ছিল 8.5%-এর বেশি। মূলত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এই প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। এতে সীমিত ও মধ্যবিত্ত পরিবারের উপর চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরাফাত ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে গেল এপ্রিলে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে 9.4%, যা মার্চে ছিল 8.71%। এতে এক মাসের ব্যবধানে সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়েছে দ্রব্যমূল্যের বাড়তি চাপ। বিবিএস এর তথ্য বলছে, এপ্রিলে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 8.39%, যা মার্চে ছিল 8.14%। এছাড়া এক মাসের ব্যবধানে অন্যান্য খাতে মূল্যস্ফীতি 0.67% বেড়ে দাঁড়িয়েছে 9.57%। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম সমন্বয়ের ফলে পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি কিছু আমদানি নির্ভর পণ্যের দাম বাড়ায় সরাসরি প্রভাব পড়েছে নিত্য পণ্যের বাজারে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে আপনার এইটার যে ইকোনমিতে যে ইফেক্ট পড়েছে, পরিবহন সেক্টর থেকে শুরু করে আমাদের প্রতিটি মূল্যের ক্ষেত্রেই, বিশেষ করে এসেনশিয়াল কমোডিটি প্রত্যেকটা জায়গায় আপনার মূল্য বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। কারণ ব্যবসায়ীরা সবসময় একটা সুযোগের সন্ধানে থাকে। 2024, এপ্রিল 2025 এবং এপ্রিল 2026 প্রতিটা বছরই দেখবেন কোনো জিনিসের তো মূল্য কমেই নাই, কিন্তু প্রতিটা জিনিসের মূল্য বেড়েছে। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতির এই চাপ সবচেয়ে বেশি প্রভাব ফেলবে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের উপর, যার ফলে মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যার কারণে খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ এবং নিম্ন আয়ের মানুষ কিন্তু দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে, মানুষ দিনে দিনে গরিব হয়ে যাচ্ছে, দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। যে অর্থনীতিতে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যায়, উচ্চ বেকারত্ব বিরাজ করে, উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করে এবং আপনার নিম্ন প্রবৃদ্ধি বিরাজ করে, সেই অর্থনীতি তো স্থবির অর্থনীতিতে পরিণত হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসন্ন বাজেটে জোরালো পদক্ষেপ নেয়ারও তাগিদ দেন তিনি। আরাফাত ইসলাম,
দেশ টিভি, ঢাকা। আগামী অর্থবছরের বাজেটে মোট বরাদ্দের ৫% অর্থ স্বাস্থ্য খাতে খরচ করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বিআইডিএস আয়োজিত সভায় স্বাস্থ্যসেবায় দেশের মানুষের অতিরিক্ত খরচ নিয়ে উপদেষ্টা বলেন, জনগণকে স্বস্তি দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মনোযোগ বাড়াচ্ছে সরকার। আরও বলেন, পাশাপাশি চড়া মূল্যস্ফীতির হাত থেকে মানুষকে রক্ষা করার সুরক্ষা কর্মসূচির কোনো বিকল্প নেই। এ সময় অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, সরকারি সেবা সঠিকভাবে না পাওয়ায় এই খাতে বৈষম্য বাড়ছে। আমরা চেষ্টা করছি যে এই হচ্ছে যে আগে যেমন একটা পাবলিক ইনভেস্টমেন্ট প্ল্যান ছিল, সেটা না রেখে আমরা আসলে একটা ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা করছি এবং সেক্টরাল প্ল্যান গুলো করার সাথে সাথে কিন্তু তার চেয়ে বড় দিক হচ্ছে যে প্রোগ্রামিং, তারপরে ইমপ্লিমেন্টেশন, মনিটরিং এবং হচ্ছে যে আপনার এই ওপেন ডাটা গভর্নেন্স, এই যে বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। প্রায় ১ মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরব থেকে আসা ক্রুড অয়েল বন্দর থেকে যাচ্ছে রিফাইনারি ট্যাঙ্কে। ক্রুড অয়েল আশায় চলছে কারখানা চালুর জোর প্রস্তুতি। বিকেলের মধ্যে শুরু হবে উৎপাদন কার্যক্রম, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব থেকে ক্রুড অয়েল নিয়ে আসা ট্যাঙ্কার জাহাজ এমটি নিনেমিয়া কুতুবদিয়া অ্যাঙ্করে নোঙর করে। বুধবার রাত 10টার দিকে শুরু হয় লাইটারিং কার্যক্রম। 6টি লাইটার জাহাজের মাধ্যমে ধাপে ধাপে ক্রুড অয়েল খালাস করে তা পৌঁছে দেওয়া হয় ইস্টার্ন রিফাইনারির সংরক্ষণ ট্যাঙ্কে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তৈরি হয় ক্রুড অয়েলের সংকট। এর প্রভাবে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সীমিত সক্ষমতায় চালু থাকলেও গেল 14 এপ্রিল পুরোপুরি বন্ধ হয়ে যায় ইয়ারেলের উৎপাদন কার্যক্রম। দেশের গুরুত্বপূর্ণ শোধনাগারটি বন্ধ থাকায় বাড়তি চাপ পড়ে আমদানি করা পরিশোধিত জ্বালানির উপর। নতুন করে ক্রুড অয়েল আসায় উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি। 2 দিন তাদের প্রস্তুতিমূলক এবং ওই যে র ম্যাটেরিয়ালটা আসবে তাদের এখানে, আমরা বলেছি 8 তারিখ থেকে চালু করতে। নেক্সট পার্সেলটাও আমরা অলরেডি জাহাজ ঠিক করার জন্য আমাদের বিএসসিকে আমরা বলেছি এবং এটা তারা কাজ শুরু করে। এদিকে বন্দরের বহির্নোঙর সহ জ্বালানি তেলবাহী জাহাজের নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড দেশের সকল সমুদ্র বন্দরসমূহের নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিক নিরলসভাবে কাজ করে চলছে। বিশেষত কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক চট্টগ্রাম বন্দরের ও তৎসংলগ্ন এলাকায় চ্যানেল ও সমুদ্রপথে সার্বক্ষণিক নজরদারি, নিয়মিত টহল কার্যক্রম এবং বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজসমূহের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমানে চট্টগ্রাম বন্দর একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, রিফাইনারি চালু হলে ডিজেল, পেট্রোল ও অকটেন উৎপাদন আবার স্বাভাবিক হবে। এতে জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে আরও স্বস্তি ফিরবে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে আন্তর্জাতিক ফুড এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো 2026। সেন্স গ্লোবাল ইউএসএ আয়োজিত 3 দিন ব্যাপী এই প্রদর্শনী চলবে 9 মে পর্যন্ত। এতে বাংলাদেশ সহ 15টির বেশি দেশের প্রায় 190টি কোম্পানি ও হাসপাতাল অংশ নিয়েছে। প্রদর্শনীতে খাদ্য, কৃষি, প্রযুক্তি, প্যাকেজিং, চিকিৎসা সরঞ্জাম, ডায়াগনস্টিক সেবা এবং স্বাস্থ্য পর্যটনের আধুনিক প্রযুক্তি ও সেবা তুলে ধরা হয়েছে। এই আয়োজন দেশের খাদ্য, কৃষি ও স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত আমন্ত্রিত অতিথিদের। একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে 2216 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বৃহস্পতিবার সকাল 10টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে বুধবার স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল, তবে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় আবারও দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে 2,44,711 টাকা। এবার দেখে নেব পুঁজিবাজারে আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 14 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,234 পয়েন্টে। এছাড়া ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 127টির, কমেছে 198টির, অপরিবর্তিত রয়েছে 72টির দর। লেনদেন হয়েছে 844 কোটি 92 লাখ টাকা। গত কার্যদিবসের তুলনায় লেনদেন 74 কোটি টাকার মতো বেড়েছে। এছাড়া ডিএসইতে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে আছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থানে সোনার বাংলা ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। এছাড়া টপ লুজারের তালিকায় প্রথম অবস্থানেই আছে ইস্টার্ন ব্যাংক পিএলসি, দ্বিতীয় অবস্থানে নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, তৃতীয় অবস্থানে মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আমরা যদি দেখি, সার্বিক সূচক আজ কমেছে 98 পয়েন্ট, কমে দাঁড়িয়েছে 14,702 পয়েন্টে। এছাড়া সিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 80টির, কমেছে 105টির, অপরিবর্তিত রয়েছে 24টির দর। লেনদেন হয়েছে 13 কোটি 58 লাখ টাকা। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি সুপারটেন্ডেন্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 6 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 21 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির প্লাস্টিক বিজনেস বিভাগ ফ্যাক্টরি হেড পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 6 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 4 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভি সঙ্গেই থাকুন।